শিল্পী বলে কি ছাড় আছে নাকি? না, শিল্পীদেরও কোনো ছাড় নেই, অন্তত বিশ্বাস ব্রাদার্সের কাছে। বিশ্বাস ব্রাদার্স ছোট ভাই স্বরূপ বিশ্বাস, টালিগঞ্জে শিল্পীরা যদি কাজ পাবেন বা শিল্পীগুলো কলাকুশলীরা তারা যদি কাজ পান, তাহলে জেনে রাখবেন তাদের কাজ পেতে হয়েছে, এই স্বরূপ জমানায় কাজ পেতে হয়েছে 5% কাটমানি দেওয়ার বিনিময়ে। মারাত্মক অভিযোগ, মারাত্মক অভিযোগ। যা টাকা পাবেন তার 5% কমিশন দিতে হবে। কাকে? তিনি কে? তিনি কি টালিগঞ্জের কেউ, শিল্পী কলাকুশলীদের কেউ? না, তার নাম স্বরূপ বিশ্বাস। তিনি কে? তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। সেই অধিকারে 5% কমিশন তিনি নিতেন। আরো মারাত্মক অভিযোগ আছে। সরকারি আইনজীবী আজ যে অভিযোগের কথা তুলে ধরলেন, শুনুন একবার। আমার সঙ্গে অমিত আছে ফোনে, বলতে পারবে অমিত? একেবারেই স্বরূপ বিশ্বাসের পুলিশ কাস্টাডি বা পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর নারী তোলা হয়। তার আইনজীবীর পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতের কাছে দাবি করেন টলিপাড়া বা টলিগঞ্জে যে সমস্ত ডিরেক্টর তারা সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে এখানে টলিপাড়াতে কাজ করতে গেলে তাদের যে টেকনিশিয়ান লিস্ট বা তালিকা বানাতে হতো স্বরূপ বিশ্বাসের কাছে। তিনি লিস্ট গ্রান্ট করতেন এবং সেখান থেকে তার যারা যে সমস্ত কলাকুশলী বা টেকনিশিয়ানরা কাজ পেতেন, কাজ বাবদ যে টাকা তারা পেতেন তার 5% হারে কমিশন পৌঁছে দিতে হতো স্বরূপ বিশ্বাসকে। তা না হলে টলিপাড়াতে কাজ করতে পারতেন না বা কাজ করার কোনো সুযোগ ছিল না। এহেন গুরুতর অভিযোগ সরাসরি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে করা হয়েছে, তথ্য সামনে এসছে। শুধু তাই নয়, কোভিডের সময় কোভিড ফান্ড হিসেবে ফেডারেশন যে 125 লক্ষ টাকা তুলেছিলেন, সেখান থেকে 75 লক্ষ টাকা গায়ে তারও কিন্তু 75 লক্ষ টাকা ব্যক্তিগত সর্বনির্দিষ্ট কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে যে টাকা দিয়েছে বলে আদালতে কিন্তু অভিযোগ করা হয়েছে সরকারি আইনজীবীর তরফে। এবং একই সঙ্গে তিনি প্রভাবশালী ব্যক্তি, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের তিনি ভাই, এবং গোটা টলিপাড়া জুড়ে তাদের ব্যাপক ছিল এবং তাদের জন্য অনেকে কাজ পেতেন না, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে সরকারি আইনজীবীর তরফে তার জামিনের বিরোধিতা করতে গিয়ে। ধন্যবাদ। স্বরূপ বিশ্বাস, মারাত্মক মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে। আগেও তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। দাদাগিরি, ঠিক এভাবেই দাদাগিরি করতেন। যদিও তিনি শিল্পী কলাকুশলীর কেউ ছিলেন না টালিগঞ্জে, শুধুমাত্র দাদা মন্ত্রী, তাতেই তার এত দাপট। তো দাপুটে ভাইয়ের যদি কিছু হয় সামলাবেন তো দাদা, আগলে রাখবেন দাদা। কিন্তু কি করবেন, দাদা নিজেই তো এখন চোরকি পাক ঘুরছেন, কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যাতে মিডিয়া থেকে বাঁচা যায়, মুখ বাঁচানো যায়, মুখ লুকোনো যায়। অরূপ বিশ্বাস 3বার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। 3বার হাজিরা দিতে বলা হয়েছিল। ঘুরলেন কেন? মিডিয়া থেকে মুখ লুকানোর চেষ্টা? দাদা আপনি সহযোগিতা করবেন অবশ্যই। আর বলা অরূপদা একটাই প্রশ্ন। অরূপদা, গোটা কলকাতা আপনি কার্যত ভয়ে লুকাচ্ছেন নাকি? অরূপদা কয়েকটা প্রশ্ন ছিল। গোটা কলকাতা আপনি 19 কিলোমিটার বেশি ঘুরলেন। অরূপদা আপনাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে, বলছে আপনি একাধিক ফটোগ্রাফারদের জোর করে ভিতরে ঢুকিয়েছেন। ফটোগ্রাফাররা আপনার নাম বলছে আপনার। অরূপদা, ফটোগ্রাফাররা আপনার নাম বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন আপনার ছবি তোলার জন্য। আপনার ঘনিষ্ঠ ফটোগ্রাফাররাই আপনার নাম করছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন। অরূপদা, গোটা কলকাতা ঘুরে ফেলেন আপনি মিডিয়ার থেকে মুখ লুকানোর জন্য। আপনাকে তো আবার 22 তারিখ ডেকেছে অরূপদা। এই পিছন আমরা ঘুরে গেলাম। এক সময় তো থিতু হতেই হয়। পরিযায়ী পাখিও এক জায়গায় গিয়ে থিতু হয়, অরূপ বিশ্বাসও হলেন। গোটা কলকাতা আপনি কার্যত ভয়ে লুকাচ্ছেন। এত রাস্তা ঘুরলেন কেন? মিডিয়া থেকে মুখ লুকানোর চেষ্টা? দাদা আপনি সহযোগিতা করবেন অবশ্যই।
আর বলা হচ্ছে আপনি 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 আবার কেন ভাই তোমাদের তো শেষ, একটা কথা দাদা। বলতে হবে না, আমি এবং আপনাকে তো জিজ্ঞাসাবাদ করেছে। চিঠিটা দিয়েছিলেন, চিঠিটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিতে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে? আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। দাদা শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে, কি বলবেন? 22,000 টিকিট কালোবাজারি করেছেন আপনি বলছে, ঠিক আছে, এগুলো তো সব কোর্টে প্রমাণ হবে। এটা বলুন না 22,000। ভাই ভাই বলছি তো কোর্টে প্রমাণ হবে। আপনি উত্তেজিত হয়ে গেলে তো হবে না দাদা। তুমি কেন, তোমাদের তো বারবার বললাম যে আমি কোর্টের মধ্যে রয়েছি, আমাকে তো কাজ করতে দাও। কিন্তু দীর্ঘ 35 কিলোমিটার তো আপনি ঘুরলেন। তো কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন। এত রাস্তা ঘুরলেন কেন? একটু উত্তেজিত হওয়ার মিডিয়া কারণ থেকে মুখ রয়েছে, লুকানোর কারণ তিনি চেষ্টা। যখন আইনজীবীর ঘরে ভিতরে, তখন এই বাইরে দেখুন লোকজন অপেক্ষা করে আছেন। কেন? প্রাক্তন মন্ত্রীকে দেখবেন বলে না, প্রাক্তন মন্ত্রীকে দেখতে পেলেই ডিম ছুড়বেন বলে, হাতে সবার ডিম অপেক্ষায় রয়েছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মেজাজ চিঠি তো দিয়েছেন, হারাবেন। দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে? আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। দাদা শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে পালিয়ে জিজ্ঞাসাবাদ পালিয়ে করেছে, কি বেড়াচ্ছেন। প্রায় 30 কিলোমিটার গাড়ি চালানো বলবেন? হয়ে গেছে 22,000 আজ। টিকিট কালোবাজারি করেছেন আপনি বলছে, তারপর তিনি ভিতরে, বাইরে ডিম হাতে মানুষ। এটা বলুন না 22,000। ভাই, ভাই, প্রাক্তন বলছি তো ক্রীড়ামন্ত্রী কোর্টে অরূপ আপনি উত্তেজিত বিশ্বাস, হয়ে গেলে তো হবে না দাদা। যাকে নাকি আদালত কোট আনকোট রয়েছি, আমাকে তো কাজ করতে দাও। কিন্তু দীর্ঘ 35 লিওনেল কিলোমিটার তো মেসির আপনি ঘুরলেন। বাল্যবন্ধু কিনা জানতে চেয়েছিল। তো কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন। আমার সঙ্গে অনুপ আছে সরাসরি, একবার কথা বলবো। রাস্তা ঘুরলেন কেন? কি মিডিয়া থেকে মুখ লুকানোর চেষ্টা? অনুপ, অরূপ বিশ্বাস এখন কোথায়? আপনি আপনি দেখো অরূপ বিশ্বাস এখন তার বর্তমান অবস্থা আমি দেখানোর চেষ্টা করবো। অরূপ বিশ্বাসের ছবিটাও দেখাবো। অরূপ বিশ্বাস এই মুহূর্তে আলিপুর যে জজ কোর্ট, সেই জজ কোর্টে তার যে আইনজীবী, সেই আইনজীবীর চেম্বারে এখনো পর্যন্ত কয়েক ঘন্টা অতিক্রান্ত তিনি বসে রয়েছেন এবং হাজিরা দেওয়ার পরে কার্যত তিনি পালিয়ে পালিয়ে বেড়ালেন। এবং ছবি সাধারণ মানুষের কিন্তু প্রচুর ভিড় জমেছে অর্থাৎ কোর্ট চত্বরে, এবং তারা অরূপ বিশ্বাসের ছবি তোলার হিড়িক পেতেছে বলা যেতে পারে। এবং প্রত্যেক মানুষজন তারা কিন্তু অরূপ বিশ্বাস যেখানে আছেন সেখানে তাকে ঘিরে ছবি তুলছে, যেমন লক্ষ্য করা যাচ্ছে। এখানে মেসি যেভাবে কলকাতায় এসেছিল, মেসিকে তিনি যেভাবে জড়িয়ে ধরেছিলেন, ঠিক সেরকম একেবারে মানুষজন তার ছবি তুলতে ব্যস্ত। এবং ছবিটা আমি যদি দেখাই, একবার দেখানোর চেষ্টা করব। অরূপ বিশ্বাস তিনি এই মুহূর্তে তার আইনজীবীর যে চেম্বার, সেই চেম্বারের মধ্যে বসে রয়েছেন এবং ফোনে কথা বলছেন। তার আইনজীবীর সঙ্গে আইনি পরামর্শ নিচ্ছেন। তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল এবং তাকে আবারও 22 তারিখে তলব করা হয়েছে। এবং আলিপুর কোর্ট চত্বর, জজ কোর্ট চত্বর যদি ছবিটা আমি দেখাই, সেক্ষেত্রে চারিদিকে ছবিটা দেখাবো, প্রচুর মানুষের ভিড়। তারা অরূপ বিশ্বাস যখন বেরোবেন তাদের উদ্দেশ্যে, অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে ডিম ছোড়া হবে, এমন এইটাই জানতে চাইছিলাম অনুপ, অনেকে ডিম হাতে দাঁড়িয়ে। অনুপ, এই যে অরূপ বিশ্বাস রয়েছেন ভিতরে, অন্য নেতা মন্ত্রীদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে দেখা গেছে যে সবাই ডিম নিয়ে তাদের স্বাগত জানাচ্ছেন। এরা কি খালি হাতে দেখতে এসেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে? দেখো কেউ কিন্তু খালি হাতে দেখতে আসেনি। বলা হচ্ছে অরূপ বিশ্বাস, তাদের দাবি যখন অরূপ বিশ্বাস এখানে বেরোবেন সেই সময় কিন্তু অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে তারা ডিম ছুড়বে। একাধিক মানুষজন তারা ডিম হাতে নিয়ে এই কোর্ট চত্বর সেখানে কিন্তু অপেক্ষা করছেন কখন অরূপ বিশ্বাস বেরোবেন সেই জন্য। এবং কোর্ট চত্বরের ছবিটা দিয়ে আমি দেখাই, একবার দেখানোর চেষ্টা করব। এইভাবে বহু মানুষের ভিড়, মহিলা আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকে তারা উপস্থিত রয়েছে। তার কারণ অরূপ বিশ্বাস দীর্ঘ সময় ধরে তার যে আইনজীবী, সেই আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ তিনি নিচ্ছেন, কারণ 22 তারিখ আবার তাকে হাজিরা দিতে হবে সেই কারণে। এবং দেখা গেল অরূপ বিশ্বাস তিনি যখন 3 ঘন্টা হাজিরা শেষে বেরোলেন, সেই সময় 3 ঘন্টা রাস্তা পর দিয়ে বেরোলেন, 30 কিলোমিটার ঘুরলেন, ঘুরে টুরে এবার আর যেখানে এসে পড়েছেন এখান থেকে বেরোনোর উপায় নেই, কারণ বাইরে তখন ডিম হাতে সবাই দাঁড়িয়ে। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। ব্যাস প্লিজ, ওদের এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ। আর এগুলো কত বহু মানুষ যারা Please, আছে, যারা please, যারা যা হচ্ছে পয়সা বলার- দিয়ে টিকিট যা কেটে বলার- গেছিল, যা যারা বলার পয়সা কথা দিয়ে বলবো। টিকিট কেটে গেছিল, কিন্তু যা- তারা হচ্ছে যা যা বলার- মেসিকে না দেখতে পেয়ে যা শুধু যা আপনাকে বলার, দেখে ফেরত যা চলে যা গেল। বলার কোর্টে বলবো, যা যা বলার কোর্টে বলবো। সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো না। এটা আমার লয়ারের আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আপনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবেন? আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার। তিনবার আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল? একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম, আর থার্ড তো আজকে চিঠি। কিন্তু এই যে তিনি আজ হাজিরা দিতে গেলেন, এর আগে তিনি নোটিশের হ্যাট্রিক করেছেন, 3 বার ডাকা হয়েছিল তিনি যাননি। আজ যখন গেলেন তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছেন।
সেটা কি না, সেটা একটা চিঠি দিয়েছেন, যে চিঠিতে ব্যাংককে বলা হয়েছে যে যেহেতু তৃণমূল দলের কোষাধ্যক্ষ তিনি, সেই কোষাধ্যক্ষের জায়গা থেকে তিনি আবেদন করছেন যেন তৃণমূল দলের ব্যাংক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ রাখা হয়, মানে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন যেন না হয়, কেউ টাকা তুলতেও পারবেন না, কেউ টাকা ফেলতেও পারবেন না। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে এই চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস, ব্যাংকের কাছে আবেদন করেছেন এবং তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার চিঠির পরই পুলিশের সামনে হাজিরা। কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম আমার সহকর্মী কৌশিকের সঙ্গে। 12ই জুন অরূপ বিশ্বাস ছিলেন ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে, তার চিঠির মুদ্রা কথা হলো টিএমসির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে সেখানে যেন এখন কোনো লেনদেন না হয়। তারপরের তারিখটা ইম্পর্টেন্ট, 16 তারিখ সকালে আমরা দেখলাম লিওনেল মেসি হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার বিরুদ্ধে। আর 17 তারিখ অরূপ বিশ্বাস, যিনি বারবার টাকা করতেও আসছিলেন না, সেই অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন। এইবার এই তিনটে ঘটনার মধ্যে, এই ডেটগুলোর মধ্যে এবং সেই ডেটে যা যা ঘটেছে তার মধ্যে অনেকে যোগসূত্র খুঁজে পাচ্ছেন, অনেকে নানা রকম গন্ধ পাচ্ছেন, এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কিন্তু এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আনুমানিক, তাও কিছু জানা যাচ্ছে কত টাকা থাকতে পারে? আবির আছে আমার সঙ্গে। আবির, শোনা যাচ্ছে আমার কথা? আবির, এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে কিছু জানা যাচ্ছে? সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে অর্থের পরিমাণ, সেই অর্থের পরিমাণ প্রচুর, এবং এখনো পর্যন্ত যা হিসেব পাওয়া যাচ্ছে সেই হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে মোট 625,79,87,264 টাকা রয়েছে, এবং ব্যাংকে ফিক্সড ডিপোজিট বাবদ রয়েছে হচ্ছে 250,77,28,322 টাকা। ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তৃণমূলের ব্যাংকে থাকা মোট টাকার পরিমাণই হচ্ছে 876,57,15,586 টাকা, এবং অডিট রিপোর্ট অনুযায়ী চেক হিসেবে তৃণমূলের ঘরে আরো 50 কোটি টাকা থাকার কথা একটা অডিট রিপোর্ট যেটা ছিল সেখানে উল্লেখিত হয়েছে। এবং দলটার কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসেবে ছিল হচ্ছে 31,28,028 টাকা। ফলে বিপুল পরিমাণ অর্থ তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের কাছে রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জেনেছি। ধন্যবাদ। কিন্তু এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট যে ফ্রিজ করার আবেদন জানিয়ে ব্যাংক ম্যানেজারকে অরূপ বিশ্বাসের চিঠি, সেটার একটা রাজনৈতিক গুরুত্বও রয়েছে। রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ কৌশিক? আবেদনটি করেছেন অরূপ বিশ্বাস, তিনি আবেদনটা করেছেন, চিঠি দিয়েছেন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে তিনি চিঠি দিয়ে যে আবেদনটা করেছেন সেটা হচ্ছে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট যেন কোট আপাতত ফ্রিজ করা হয়, কোন রকম লেনদেন যেন করা না যায়। হ্যাঁ, কোষাধ্যক্ষ হিসাবে টিএমসির কোষাধ্যক্ষ, নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ উল্লেখ করে এই আবেদন করেছেন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন এই আবেদন কেন, তিনি চিঠিতে চিঠিতে তিনি যেটা বলেছেন যে টিএমসি রাজ, কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ কর্তৃত্ব এখন কার হাতে, এ নিয়েই এখন তুমুল বিতর্ক রয়েছে। এই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায়, কোন রকম লেনদেন টিএমসি এই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কোন রকম লেনদেন যেন করা না যায়, এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি এটা চিঠিতে উল্লেখ করেছেন, যে দাবি করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠী নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছেন এবং টিএমসির পদাধিকারী বলেও দাবি করছেন এই প্রতিপক্ষ গোষ্ঠীর নেতারা। এই অবস্থায় টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলি এখন তাহলে কারা সামলাবে? এই ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব এখন কাদের হাতে, এ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সমস্ত লেনদেনে যেন এখন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। তিনি এও লিখেছেন চিঠিতে তৃণমূলের 28 জন এমপির মধ্যে 20 জন এমপি এবং 58 জন বিধায়ক
হয় তারা তাদের মধ্যে অনেকে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, আবার কেউ কেউ দলও ছেড়েছে। এই অবস্থায় দলের কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ দলের রাশ এবং কর্তৃত্ব কার হাতে এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। দল পরিচালনা এবং সম্পত্তি কার হাতে থাকবে এ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাই এই বিতর্ক যতদিন না মেটে ততদিন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি লিখেছেন এআইটিসি অর্থাৎ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে তিনি ব্যাংকে এই আর্জি জানাচ্ছেন। 12ই জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, ইন্টার প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে। আজ অরূপ বিশ্বাসকে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করতে হচ্ছে কেন? তার কারণ তৃণমূলের তো এখন আড়াআড়ি ভাগ হয়ে গেছে। 60 জনের উপর বিধায়ক, তাদের নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা আলাদা হয়ে গেছেন। এই যে তারা আলাদা হয়ে গিয়েছিলেন তার জন্য তাদের দল থেকে সাসপেন্ড করা হয়েছিল, তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু সেই সাসপেন্ডের উপরে এবার নিষেধাজ্ঞা। তৃণমূল যে ঋতব্রত এবং বহিষ্কার করেছিল ঋতব্রত এবং সন্দীপনকে, সেই বহিষ্কারের উপরে এবার স্থগিতাদেশ। বহিষ্কারের সিদ্ধান্তে আলিপুর দেওয়ানি আদালত স্থগিতাদেশ দিয়েছে। আমার সঙ্গে অর্ণব আছে। অর্ণব, আজ বলতে গেলে জোড়া অস্বস্তি তৃণমূলের জন্য। এক তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলনেতা হওয়া আটকানোর জন্য তারা যে গিয়েছিলেন সেখানে কোনো লাভ হলো না, আবার এখন দেখা যাচ্ছে তারা যে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস থেকে, সেই সিদ্ধান্তেও স্থগিতাদেশ। একবারে অতনু, কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার এটা বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাহা এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতা সংক্রান্ত মামলায় যে নথি সামনে এসছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে এই মুহূর্তে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত বা তারা বহিষ্কৃত বিধায়ক নন। কারণ 15ই জুন আলিপুর দেওয়ানি আদালতের সিনিয়র ডিভিশনের 5ম বেঞ্চ 15ই জুন নির্দেশ জারি করেছে এবং তৃণমূল কংগ্রেস বহিষ্কারের যে সিদ্ধান্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে নিয়েছিল, তৃণমূল কংগ্রেসের দলীয় ওই সিদ্ধান্তের উপর আলিপুর আদালত স্থগিতাদেশ জারি করেছে 30শে জুন পর্যন্ত। কাজী তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়ে বহিষ্কৃত বলছিল ঋতব্রত এবং সন্দীপনকে, তা এই মুহূর্তে আইনের চোখে সঠিক নয়, কারণ তৃণমূলের সেই সিদ্ধান্ত আলিপুর আদালত স্থগিতাদেশ দিয়েছে। এবং আজ কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতা হিসেবে যে স্বীকৃতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেক্ষেত্রেও এই নির্দেশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছে। যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়কই রয়েছেন বলে আদালত মনে করছে, তারা বহিষ্কৃত নন, যেহেতু আলিপুরে আদালতের নির্দেশ রয়েছে, তাই তাকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার মধ্যে বিধানসভা স্পিকার কোনো ভুল করেননি, এমনটাও নির্দেশনা উল্লেখিত হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল দলীয়ভাবে, সেই সিদ্ধান্ত এই মুহূর্তে আর ভোপে টিকলো না, কারণ সেই সিদ্ধান্তের উপরেও এবার লাল কালির পেন চালিয়েছে আলিপুর আদালতের 5ম বেঞ্চ। ধন্যবাদ। আর ওদিকে বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বাড়ি আর অফিস থেকে উদ্ধার হলো ত্রাণ। প্রচুর পরিমাণে ত্রাণ রাখা ছিল তার বাড়ি এবং অফিসে। সুবোধ অধিকারী, বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বাড়ি আর অফিস থেকে কি কি পাওয়া গেল দেখুন। অরুণ আছে আমার সঙ্গে। অরুণ, কি কি পাওয়া গেল এই অফিস থেকে, সুবোধের বাড়ি থেকে?
দেখো, এই সুবোধের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ত্রিপল, খাবার দাবার থেকে শুরু করে আরো অনেক জামা কাপড় এত ছিল, লরি করে নিয়ে যেতে হয়েছে তাদের। মহকুমা শাসকের প্রতিনিধিরা এসে সেগুলো উদ্ধার করে এবং নিয়ে যায়। এলাকার লোক ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ সুবোধ অধিকারী এলাকায় নেই। তার বাড়ি থেকে সমস্ত কানগুলো নিয়ে যারা রাখা ছিল সেগুলো মানুষকে না দিয়ে কেন জমা করে রাখা হয়েছিল, এই ক্ষোভে কিন্তু এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে। তারপর লরি করে সমস্ত মালগুলো নিয়ে যাওয়া হয়।